আসসালামু আলাইকুম। কদম আলীর পাঠশালায় সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি কদম আলী। আজকে আমরা আলোচনা করব ইংরেজি নিয়ে। ইংলিশ মূলত বিসিএস অথবা অন্যান্য জেনারেল পারপাস ইংলিশ স্কিল কিভাবে ডেভেলপ করা যায়। আমরা যারা গভর্নমেন্ট জবে এক্সাম দিচ্ছি, শুধু বিসিএস না, বিসিএস ছাড়াও অন্যান্য যে সরকারি চাকরির যে পরীক্ষাগুলো আছে, সেসব পরীক্ষায় সাধারণত কী ধরনের ইংলিশ আসে, তার জন্য দক্ষতা বৃদ্ধি প্লাস জেনারেল পারপাস ইংলিশ ডেভেলপ করার জন্য আজকের এই ক্লাস। তো ইংলিশকে যদি আমরা বিসিএস ইংলিশকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে গ্রামার, আরেকটা পার্ট হচ্ছে লিটারেচার। তো লিটারেচারে যে 15 নম্বর থাকে, এই লিটারেচারের কিন্তু আপনার বিসিএস ছাড়া অন্য কোনো এক্সামে আপনার কাজে লাগছে না। কিন্তু গ্রামার কিন্তু আপনার বিসিএস ছাড়া অন্যান্য সব পরীক্ষায় কাজে লাগছে। সেকেন্ডলি, বিসিএসের প্রিলিমিনারিতে লিটারেচার কাজে লাগছে 200-র মধ্যে 15 নম্বর, কিন্তু এই লিটারেচার কিন্তু আপনার বিসিএসের রিটেন পরীক্ষায় কাজে লাগছে না, ইভেন ভাইভাতেও কাজে লাগছে না। সুতরাং এই লিটারেচার আপনার একমাত্র বিসিএস প্রিলিমিনারি ছাড়া আর কোথাও কাজে লাগবে না। ব্যাংক পরীক্ষায় না, বিসিএস রিটেন পরীক্ষায় না, ভাইভায় না, অন্য কোথাও না। কিন্তু ইংলিশ গ্রামার এবং ইংলিশ স্কিল আপনার জীবনের প্রতিটা জায়গায় কাজে লাগবে। আপনি যদি স্কুল বা কলেজের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার কাজে লাগবে। আপনি টিউশনি করাতে যান, আপনার কাজে লাগবে। আপনি যে কোনো ধরনের জব এক্সামে দেন, আপনার কাজে লাগবে। আপনি আইএলটিএস দেন, বিসিএস রিটেন, ভাইভা, সব জায়গায় আপনার কিন্তু ইংলিশ গ্রামার প্লাস গ্রামাটিক্যাল স্কিল আপনার কাজে লাগবে। সো আজকে আমরা ইংলিশ গ্রামার নিয়ে কথা বলবো। বিসিএসের জন্য ইংলিশ লিটারেচার নিয়ে আমরা অন্য আরেকদিন কথা বলবো। সো নাও লেটস গো টু আওয়ার প্রেজেন্টেশন। ইংলিশে ভালো করতে গেলে আপনাকে ভোকাবুলারি ভালো করতে হবে। ভোকাবুলারি অর্থ হচ্ছে বিরোচন বা শব্দভাণ্ডার, শব্দার্থ। ইংরেজির যে বিশাল শব্দভাণ্ডার রয়েছে তার যতটুকু সম্ভব আপনাকে শিখতে হবে। তারপর গ্রামাটিক্যাল স্কিল আপনাকে বাড়াতে হবে। তো ভোকাবুলারি কী উপায়ে বাড়ানো যায়? অনেক উপায় আছে। যেমন ডিকশনারি মুখস্থ করে ভোকাবুলারি বাড়ানো যেতে পারে, কিন্তু ডিকশনারি মুখস্থ করা কোনো বুদ্ধিমানের কাজ নয়, কারণ একটি ডিকশনারি মুখস্থ করতে আপনার কয়েক বছর লাগতে পারে। সেকেন্ডলি, জিআরই, আইএলটিএস, টোফেল বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে সেগুলোর জন্য কিন্তু অনেক ভোকাবুলারি, অনেক শব্দ রয়েছে, বিশাল শব্দ ভাণ্ডার। তো সেগুলো শেখাও অনেক কঠিন। আমি মনে করি এটাও কোনো বুদ্ধিমানের কাজ নয়। তাহলে বিসিএস, এমবিএ কোশ্চেন এবং ব্যাংক কোশ্চেন, এই বিভিন্ন পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো আসে সেগুলো সমাধান করা কি একটি বুদ্ধিমানের কাজ? হ্যাঁ, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ আপনি বিসিএসের পরীক্ষায় সেই স্ট্যান্ডার্ডের ভোকাবুলারি আসে যেগুলো পরের বারও আসতে পারে। আপনি জিআরই, আইএলটিএস পড়লে আপনার দেখা যাবে অনেক কঠিন শব্দ শিখতে হবে, যেটা হয়তো খুব বেশি ফ্রুটফুল হবে না। কিন্তু এই কোশ্চেনগুলোতে যেই ভোকাবুলারিগুলো আসে সেগুলো শিখলে কিন্তু আপনার একটা ভালো দক্ষতা অর্জন হয়ে যাবে। এবং এই ভোকাবুলারিতে শুধুমাত্র যেটি কারেক্ট আনসার শুধু সেটিই শিখবেন না, 4টি অপশনে যে ওয়ার্ডগুলো থাকে সবগুলো আপনার শিখে ফেলবেন। নেক্সট কী হতে পারে? ট্রান্সলেশন প্র্যাকটিস করা। হ্যাঁ, ট্রান্সলেশন প্র্যাকটিস করাও আরেকটি ভালো উপায়। ভোকাবুলারি শেখার জন্য কিন্তু আপনি কিছু টেকনিক অবলম্বন করতে পারেন। যেমন এমন একটি টেবিল যদি আপনি তৈরি করে নেন যেখানে সিরিয়াল নাম্বার থাকবে, যে ওয়ার্ডটি আপনি নতুন পেয়েছেন সেই ওয়ার্ডটি এখানে লিখে রাখলেন, তার অর্থ লিখলেন, সিনোনিম, অ্যান্টোনিম, এভাবে আলাদা আলাদা কলামে যদি আপনি লিখে রাখেন, তাহলে কিন্তু আপনার একসঙ্গে অনেকগুলো ওয়ার্ড শেখা হয়ে যাবে এবং আপনার দীর্ঘদিন মনেও থাকবে। কারণ আপনার ব্রেইন কিন্তু একটা ওয়ার্ডের সঙ্গে আরেকটা ওয়ার্ডকে লিঙ্ক করছে এবং অ্যান্টোনিমগুলোকেও কিন্তু লিঙ্ক করে রাখছে। আপনি এক পরিশ্রমে অনেকগুলো ওয়ার্ড শিখে ফেললেন। কিন্তু আপনি যদি আজকে ভার্ব ওয়ার্ডিং শিখলেন, তারপর সাথে আপনি সিনোনিমগুলো শিখলেন না, সাপোজ অন্য আরও কোনো একদিন আপনি এই শব্দটি পেলেন, তখন কিন্তু আপনার নতুন করে ব্রেন খুঁজবে যে কোথায় যেন শুনেছিলাম আরেকটি ওয়ার্ড, এই অক্ষরে অক্ষরে শব্দটি আজকে আপনি পেয়েছেন লিটারেল, কিন্তু আপনার কাছে মনে হবে কোথায় যেন শিখেছিলাম। এই খুঁজতে খুঁজতে কিন্তু আপনার ব্রেন টায়ার্ড হয়ে যাবে। সেকেন্ডলি, আপনার লিটারেল শব্দটির সঙ্গে সঙ্গে এই ভার্বাটিম শব্দটি মনে আসবে না। কিন্তু আপনি যদি সিনোনিমগুলো একসঙ্গে শিখে রাখেন এবং অ্যান্টোনিমগুলো, তাহলে একটি ওয়ার্ড দেখা মাত্রই আপনার কল্পনায় ভেসে উঠবে, হ্যাঁ, আপনি এই শব্দটির সঙ্গে অনেকগুলো ওয়ার্ড লিঙ্কড আছে। একটি ওয়ার্ডে আপনার কিন্তু অনেকগুলো ওয়ার্ড শেখা হয়ে যাবে। এটা আপনার টাইম সেভ করবে। আর শুধু তাই না, দুটি টেবিল একসঙ্গে ব্যবহার করলে আপনার আরও সুবিধা হবে। আরেকটি টেবিল আপনারা দেখুন, এখানে আমরা পার্টস অফ স্পিচ প্র্যাকটিস করেছি। একটি ওয়ার্ডের যেমন সিনোনিম, অ্যান্টোনিম শিখলে একটি ওয়ার্ডের সঙ্গে অনেকগুলো লিঙ্কড ওয়ার্ড পাওয়া যায়, একই রকম
একটি ওয়ার্ডের বিভিন্ন পার্টস অফ স্পিচ যদি আমরা খুঁজি, সেখানেও কিন্তু একটি ওয়ার্ডের সঙ্গে অনেকগুলো লিঙ্কড ওয়ার্ড পাওয়া যায়। আর আপনারা শেখার সময় একটু তাড়াহুড়া করবেন না, ধৈর্য ধরে শিখবেন, কম শিখবেন কিন্তু ভালোভাবে শিখবেন। ওয়ার্ডের পার্টস অফ স্পিচ আপনারা একদম প্রিসাইজলি শিখবেন। যেমন দেখেন, এখানে যদি আমরা বলি ইউবিকুইটি, এই ওয়ার্ডগুলোর অর্থ আমরা এখানে সার্বজনীনতা বা বিশ্বব্যাপিত্ব কিংবা বিশ্বব্যাপিতা, এই তা এবং ত এটা ব্যবহার করে কিন্তু আমরা এই শব্দটা যে একটা নাউন তা আমরা বুঝেছি এবং এই ওয়ার্ডের অর্থটা কারেক্ট হয়েছে। কিন্তু আপনি যদি এখানে সার্বজনীন লিখতেন, আপনার কিন্তু শব্দটা কারেক্ট হতো না। আমরা অনেকেই ছাড়াভাবে শিখি, যার কারণে আমরা অনেকে বলি যে আমরা অনেক পড়ি কিন্তু পরীক্ষায় আমরা পারি না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমরা প্রিসাইজলি শিখি না। আপনাকে প্রিসাইজলি শিখতে হবে। আপনি যখন পার্টস অফ স্পিচে চলে যাবেন, তখন দেখবেন এর অ্যাডজেক্টিভ হচ্ছে ইউবিকুইটাস, যার অর্থ হচ্ছে সর্বব্যাপী। তাহলে সর্বব্যাপিত্ব বা বিশ্বব্যাপিত্ব বা সার্বজনীনতা এগুলো হচ্ছে নাউন, আবার সর্বব্যাপী, বিশ্বব্যাপী, সার্বজনীন এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা এই পার্টস অফ স্পিচের ক্লাস আরেকদিন নেব, সেদিন আমরা ডিটেলস কথা বলবো। আজকে শুধু আমি টেকনিকগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা দুটি টেবিল তৈরি করবেন, যে ওয়ার্ড পাবেন তার এই 4টি কলাম তৈরি করবেন এবং পার্টস অফ স্পিচের ক্ষেত্রে এরকম 5টি কলাম তৈরি করবেন। এটা হচ্ছে ভার্বাল নাউন, ইলাস্ট্রেটিং হচ্ছে নাউন, আবার ইলাস্ট্রেশনও নাউন। দুটি নাউনের মধ্যে পার্থক্য আছে, সেটা আমরা আরেকদিন আলোচনা করব। আর কেউ যদি বলেন যে আমার কম্পিউটার নেই, আমি এমএস ওয়ার্ড তৈরি করতে পারি না বা আমি এত এক্সপার্ট না, আপনার এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই। আপনি আপনার মোবাইলে কিন্তু এমএস এক্সেল আছে, সেখানে এরকম টেবিল তৈরি করা আছে রেডিমেড। আপনি সেখানে এই কলাম তৈরি করা আছে, সেই কলামে আপনি ওয়ার্ড ইনপুট দিলেন, এরকম আলাদা আলাদা কলাম তৈরি করে নিলেন। অথবা আপনি এই কলামটি খাতা কলমেও তৈরি করতে পারেন। খাতা কলমে তৈরি করলে কিছু সুবিধা এবং অসুবিধা আছে। সুবিধা হচ্ছে আপনার টাইপ করা যাদের জন্য বিরক্তিকর, তারা বা যাদের টাইপিং খুব স্লো, তারা সময় নষ্ট না করে খাতা কলমে দ্রুত করতে পারেন। কিন্তু আপনি মনে রাখবেন, একটা সময় কিন্তু আপনার টাইপিং লেখার চেয়ে ফাস্ট হয়ে যাবে। আপনি কয়েকদিন প্র্যাকটিস করুন, 4-5টা আর্টিকেলের ওয়ার্ডগুলো আপনি এরকম টেবিল তৈরি করে হ্যাবিচুয়েটেড হয়ে যান, দেখবেন আপনার কাছে এটাই মনে হবে সহজ এবং টাইম সেভিং। সেকেন্ডলি, খাতায় লিখলে আরেকটি সুবিধা সেটা হচ্ছে দীর্ঘদিন খাতাটা থাকবে। আপনার কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারে, মোবাইল নষ্ট হয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, কিন্তু খাতাটা আপনার যান্ত্রিক ত্রুটির কারণে খাতা নষ্ট হবে না। আবার খাতায় তৈরি করার চেয়ে সফট কপি কম্পিউটারে বা মোবাইলে তৈরি করার সুবিধা আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার খাতাও হারিয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি সফট কপি তৈরি করে সেটাকে আপনি গুগল ড্রাইভে কিংবা অন্য যে কোনো ক্লাউড ডাটাবেজে আপলোড দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার এটা হারানোর কোনো সুযোগ নেই। আর সফট কপি তৈরির আরেকটি সুবিধা হচ্ছে, আপনি এভাবে সফট কপি যদি কম্পিউটারে যদি করেন, আপনার খুঁজতে সময় কম লাগবে। সাপোজ লিটারেল ওয়ার্ডটি যদি আপনি খুঁজতে যান, আপনার ডিকশনারির অনেকগুলো পেজ উল্টাতে হবে। কিন্তু আপনি যদি কম্পিউটারে আপনার সফটওয়্যার ইনস্টল করা থাকে, ডিকশনারি সফটওয়্যার, কিংবা মোবাইলে অ্যান্ড্রয়েড অ্যাপস ইনস্টল করা থাকে, কিংবা যদি আপনি গুগলেও সার্চ করেন, তাহলে কিন্তু আপনি জাস্ট LIT লেখার পর আপনি দেখবেন বাকিটা সাজেশন চলে আসে, আপনার টাইম খুব সেভ হবে। আর শুধু তাই না, সফট কপি বা সফটওয়্যার ইউজ করার ফলে আপনি দেখবেন যে লিটারেল ওয়ার্ডটি আপনি ডিকশনারিতে সার্চ দিলেন, আপনি একই সঙ্গে অনেকগুলো সিনোনিম এবং অ্যান্টোনিম আপনি কিন্তু পেয়ে যাবেন সাজেশন। সেখান থেকে আপনি সফটওয়্যার থেকে সরাসরি কপি করে করে কিন্তু আপনি এখানে এই টেবিলে পেস্ট করে দিতে পারবেন। আপনি লিখতে গেলে কিন্তু সেখানে অনেক সময় লাগবে এবং লিখতে গেলে আপনার বানান ভুল হতে পারে, দ্রুত লিখতে গেলে আপনার লেখা অসুন্দর হতে পারে। কিন্তু ডিকশনারি থেকে, সফটওয়্যার থেকে যদি আপনি ওয়ার্ডগুলো কপি করে একসঙ্গে 3-4টি ওয়ার্ড কপি করে এনে এখানে পেস্ট করে দেন, আপনার কিন্তু দেখবেন টাইম সেভ হবে। এছাড়া খাতায় লিখে প্র্যাকটিস করার চেয়ে সফট কপি দিয়ে প্র্যাকটিস করার আরেকটি বড় সুবিধা হচ্ছে, আপনি চলন্ত অবস্থায় কিংবা পড়াশোনার এনভায়রনমেন্ট নেই এমন অবস্থায় কিন্তু আপনি প্র্যাকটিস চালিয়ে যেতে পারেন। আপনার মোবাইলে আপনি যখন প্র্যাকটিস করেছিলেন, তখন ডিকশনারির মধ্যে যে ওয়ার্ডটি শিখেছেন, তখন সেই ওয়ার্ডটিকে আপনি ফেভারিট অপশনে ক্লিক করে রেখেছিলেন। ফলে আপনি যদি ফেভারিট লিস্ট ওপেন করেন, তাহলে কিন্তু আপনি রিসেন্টলি শেখা সবগুলো ওয়ার্ড একসঙ্গে পেয়ে যাবেন, আপনি সেগুলো রিভাইজ করলেন। অথবা আপনি যদি এভাবে টেবিল তৈরি করে যদি আপনি শিখেন,
সেই টেবিলটি কি গুগল ড্রাইভে আপলোড করে রাখলে আপনি মোবাইল থেকে যে কোনো সময় ডাউনলোড করে রিড করতে পারবেন। এই ওয়ার্ডগুলো আমি নিয়েছি আমার ট্রান্সলেশনস উইথ এক্সপ্লেনেশনস নামে একটি গ্রুপ আছে, সেখানে আমরা ট্রান্সলেশন প্র্যাকটিস করাই। সেখানে যে ওয়ার্ডগুলো আমরা পেয়েছি একটি আর্টিকেলে, সেগুলো আমি এখানে নিয়েছি। আর অনেকগুলো আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য 3টে ওয়ার্ড নিয়ে আমি এই ওয়ার্ড ফাইলটা তৈরি করেছি। এখন গ্রামার ভালো করার জন্য কি করা যেতে পারে? চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করা যেতে পারে। মানে আপনি একটি গ্রামার বই নিলেন, একটি একটি করে চ্যাপ্টার ধরলেন, সবগুলো রুলস শিখলেন, সেই রুলসগুলো প্রয়োগ করলেন, প্র্যাকটিস করলেন। আরেকটা উপায় হচ্ছে ইন্ট্রিনসিক প্র্যাকটিস, ইন্ট্রিনসিক ওয়ে। ইন্ট্রিনসিক অর্থ হচ্ছে অন্তর্নিহিত, অর্থাৎ গ্রামার চ্যাপ্টার ধরে প্র্যাকটিস করা মানে হচ্ছে কনশাস ওয়েতে প্র্যাকটিস করা। আর ইন্ট্রিনসিক প্র্যাকটিসটা হচ্ছে সাবকনশাস মাইন্ডে প্র্যাকটিস করা। যেমন একজন ইংলিশ ছেলে যখন বড় হতে থাকে, শিশু, সে কিন্তু গ্রামার পড়ে না, কিন্তু তারপরেও সে ইংলিশে কথা বলতে পারে। কিভাবে পারে? সে কিন্তু মায়ের ভাষাটা শিখে, অবচেতন মনেই সে কিন্তু শিখতে থাকে। তো এটিই হচ্ছে ইন্ট্রিনসিক প্র্যাকটিস, এবং এটি সবচেয়ে বেশি কার্যকর, কারণ এটা আপনার মনে থাকবে দীর্ঘদিন, এবং আপনি হ্যাবিচুয়েটেড হয়ে শিখবেন, এবং আপনি বিষয়টাকে এনজয় করবেন। তো এর জন্য কি কি উপায় থাকতে পারে? এক হচ্ছে ট্রান্সলেশন প্র্যাকটিস করা, মুভি দেখা, সাবটাইটেল সহ মুভি দেখা। আরেকটা হচ্ছে টেলিভিশনের যে ইংলিশ নিউজগুলো আছে, যেমন বিবিসি বা সিএনএন, অথবা বাংলাদেশ টেলিভিশনের যে রাত 10টায় ইংরেজি সংবাদ, সেটাও কিন্তু কার্যকর, যেহেতু আপনারা জব এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন। একই সঙ্গে আপনার ইংলিশ শেখাও হয়ে যাবে, এবং একই সঙ্গে আপনার সাধারণ জ্ঞান সম্পর্কে আপনি জানতে পারবেন। তো লক্ষ্য করুন, গ্রামার এবং ভোকাবুলারি এই দুটার জন্যই কিন্তু ট্রান্সলেশন কিন্তু আপনার কমন। সুতরাং আপনি ট্রান্সলেশন প্র্যাকটিস করলে একই সঙ্গে আপনার ভোকাবুলারি বাড়বে এবং গ্রামারও প্র্যাকটিস হয়ে যাবে। কারণ ট্রান্সলেশন যখন আপনি প্র্যাকটিস করবেন, তখন প্রতিটি বাক্য কিন্তু আপনার কোন রুল অনুযায়ী হয়েছে তা কিন্তু আপনি স্টাডি করবেন। সো ট্রান্সলেশন ইজ দ্য ম্যাজিক কোরামাইন। কোরামাইন হচ্ছে সেই ওষুধ যা সকল রোগের মহৌষধ। এক ওষুধ খেলে আপনার সকল রোগ সেরে যাবে। সো চলো আমরা দেখি ট্রান্সলেশন শিখলে আপনার কী কী উপকার হচ্ছে। ভোকাবুলারি স্ট্রং হচ্ছে, গ্রামার শিখতে পারছেন, সেন্টেন্স মেকিং পাওয়ার বাড়ছে, আপনার রিটেনের প্রিপারেশনের অনেকটা হয়ে যাচ্ছে। কারণ রিটেন প্রিপারেশন মানে হচ্ছে আপনার রিটেনে আপনার সরাসরি 115 নম্বর থাকে ট্রান্সলেশন। এছাড়া ট্রান্সলেশন আপনি সেই আর্টিকেলগুলোই করবেন যেগুলো কন্টেম্পোরারি ইস্যু, মানে আপনার সাধারণ জ্ঞানের জন্য কাজে লাগবে, ইভেন বাংলা রচনার জন্য কাজে লাগবে, ইংলিশ এসের জন্য কাজে লাগবে। সো ট্রান্সলেশন প্র্যাকটিস করলে আপনার বিসিএস লিখিত পরীক্ষার জন্য অনেকটা প্রিপারেশন কিন্তু আপনার হয়ে যাচ্ছে। এবার দেখি ভোকাবুলারি শিখলে একসঙ্গে আমার কী কী হয়ে যাচ্ছে। আপনার সিনোনিম অ্যান্টোনিম শেখা হয়ে যাচ্ছে। আপনি যদি শব্দের অর্থ জানেন, তাহলে তার সিনোনিমও জানবেন এবং বিপরীতার্থক শব্দ অ্যান্টোনিমও জানবেন। স্পেলিং মিস্টেক, আমরা স্পেলিংয়ের জন্য আলাদা করে সময় ব্যয় করব না, যদিও বিসিএসের সিলেবাসে স্পেলিং আলাদা একটা চ্যাপ্টার বা বইগুলোতে আলাদা চ্যাপ্টার থাকে। স্পেলিংকে আমরা আলাদা চ্যাপ্টার হিসেবে না নিয়ে ভোকাবুলারি যখন শিখব, তখন আমরা বানান সহ শিখব। তারপর হচ্ছে কারেকশান, ভুল বানান থাকে, সেটাকে কারেক্ট করতে হয়। তো তার জন্য আলাদা করে কারেকশান পড়ার আমার প্রয়োজন নেই, ভোকাবুলারি শিখলে আমার কারেকশান পড়া হয়ে যাচ্ছে। অ্যানালজি, আপনি খেয়াল করবেন মেন্টাল এবিলিটির যে কোশ্চেন আছে, সেখানে কিন্তু কিছু কোশ্চেন আসে যেখানে আপনি শব্দার্থ না জানলে আনসার করতে পারছেন না। সুতরাং মেন্টাল এবিলিটির জন্য আপনার এই ভোকাবুলারি দরকার। আর একটু আগে যেটা বলেছি যে রিটেন পরীক্ষার জন্য তো আপনার অবশ্যই ভোকাবুলারি স্ট্রং থাকতেই হবে, কারণ আপনার সেন্টেন্স মেকিং পাওয়ারের জন্য আপনার ভোকাবুলারি স্ট্রং না থাকলে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন না। আচ্ছা, গ্রামার শিখতে গেলে যখন আমরা গ্রামার শেখা শুরু করব, তখন কি কি উপায়ে শিখতে পারি? গ্রামারকে আমি 3টা স্টেজে ভাগ করেছি, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি। প্রাইমারি লেভেলে আপনি যখন একদম শুরু করবেন, ধরেন আপনি একেবারে ইংলিশে দুর্বল, আপনি শুরু করতে চাচ্ছেন এইমাত্র, তাহলে এখন আপনি কি দিয়ে শুরু করবেন? আমি বলবো টেন্স এবং ভয়েস, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, 3টি টেন্সের যে 4টি করে ফর্ম রয়েছে, সেই 12টি স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার, এবং এর সঙ্গে এই 12 অ্যাক্টিভ স্ট্রাকচারের সাথে পেসিভ আরও 12টি স্ট্রাকচার, মানে মোট 24টি সেন্টেন্স স্ট্রাকচার আপনি শিখবেন অ্যালং উইথ এক্সাম্পল। তারপর রাইট ফর্ম অফ ভার্বস আপনাকে শিখতে হবে, এবং রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই দুইটা জিনিস কিন্তু খুবই ইন্টারকানেক্টেড, বলতে গেলে একটা পড়লে আরেকটা হয়ে যায়। সো এই দুইটা আপনি একসঙ্গে পড়বেন। নেক্সট কি হতে পারে? পার্টস অফ স্পিচ আপনাকে জানতে হবে। একই শব্দের 3-4টা পার্টস অফ স্পিচে 3-4টা ফর্ম থাকে, সেগুলো আপনি একসঙ্গে পড়লে আপনার টাইম কম লাগবে এবং আপনার দীর্ঘদিন মনে থাকবে।
সো আমরা দেখি সেকেন্ডারি লেভেলে গ্রামার পড়তে গেলে আপনাকে প্রিপোজিশন শিখতে হবে, আর্টিকেলস শিখতে হবে, কন্ডিশনাল সেন্টেন্স জানতে হবে, ন্যারেশনস শিখতে হবে, ডিটারমিনার এবং নাম্বার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, এবং ইডিয়ম ফ্রেজ এবং গ্রুপ ভার্ব এগুলো শিখতে হবে। সো মোটামুটি যখন আপনি একটা স্ট্যান্ডার্ডে চলে আসবেন, টারশারি লেভেলে গ্রামার স্কিল ডেভেলপ করার জন্য আপনার যেটা করতে হবে, পাংচুয়েশন শিখতে হবে, কারণ পাংচুয়েশন ছাড়া আপনি লিখতে পারবেন না, বিশেষ করে বিসিএস রিটেনের জন্য। প্রোপাগেশন অফ সেন্টেন্স, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ শিখতে হবে, গ্রুপ ভার্ব শিখতে হবে, আর্টস অফ স্পিকিং আপনাকে শিখতে হবে, এবং মিসেলিনিয়াস মানে অন্যান্য চ্যাপ্টার। সো এরপরে আমরা ভিডিওগুলোতে আমরা একটি একটি করে চ্যাপ্টার ধরে ধরে আমরা পড়ব। আজকে এই পর্যন্ত রইল। সবাইকে ধন্যবাদ। কদম আলীজ ক্লাসরুম থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটি টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।